মধ্যপ্রাচ্যে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার তীব্রতা অব্যাহত রয়েছে। এরই মাঝে এবার দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিস্ফোরক বক্তব্যে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে যুদ্ধ আর বাড়বে না, বরং তা একেবারে শেষ হয়ে যাবে। এবিসি নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নেতানিয়াহু এই চাঞ্চল্যকর দাবি করেন। সাক্ষাৎকারে যখন তাকে সরাসরি খামেনিকে হত্যার সম্ভাবনার বিষয়ে প্রশ্ন করা হয়, তখন এই যুদ্ধ অপরাধে অভিযুক্ত নেতা রীতিমতো ঠান্ডা মাথায় বলেন, দেখুন, আমাদের যা করা দরকার আমরা তাই করব, বিস্তারিত কিছু বলবো না। তবে হ্যাঁ, আমরা তাদের শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করেছি, যদি খামেনিকে হত্যা করি সেটা যুদ্ধ বাড়াবে না, ওটাই যুদ্ধ থামাবে। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী ইরান বহুদিন ধরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসের মদদ দিয়ে আসছে। তার মতে ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় এবং এই অঞ্চলে একরকম পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। আমরা এই আগ্রাসন থামাচ্ছি এবং তা থামাতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে, বলেন তিনি। এই মন্তব্য সামনে এলো একদিন পরেই, যখন মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনায় ভেটো দিয়েছেন। কিন্তু নেতানিয়াহু জানিয়ে দিলেন, ইসরায়েল এখনও সেই পরিকল্পনা পুরোপুরি বাতিল করেনি। রয়টার্সের একটি প্রতিবেদনে খামেনিকে হত্যা চেষ্টা সংক্রান্ত ইসরায়েলি পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহু রোববার ফক্স নিউজকে বলেন, অনেক সময় এমন সব বিষয়ে খবর ছড়ায় যেগুলো নিয়ে আদৌ কোনো আলোচনা হয়নি। আমি এসব নিয়ে কিছুই বলতে চাই না। তবে ফক্সের জনপ্রিয় অনুষ্ঠান স্পেশাল রিপোর্ট উইথ ব্রিট বিয়ারের স্পষ্ট ভাষায় তিনি বলেন, আমরা যা করা দরকার তা করি। এই বক্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। খামেনিকে হত্যার মতো স্পর্শকাতর ইস্যুতে ইসরায়েল এতটা স্পষ্ট অবস্থান নেবে তা অনেকেরই ধারণার বাইরে ছিল। এখন প্রশ্ন উঠছে, এই বক্তব্য কি সত্যি এক নতুন যুদ্ধের ইঙ্গিত, নাকি কৌশলগত এক ভয় দেখানোর চেষ্টা? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি ঘিরে সরাসরি হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি স্পষ্ট বার্তায় বলেন, সবাইকে দ্রুত তেহরান ছেড়ে যাওয়া উচিত। তার এই বার্তার পরপরই ইরানের রাজধানী জুড়ে শোনা যায় বিকট বিস্ফোরণের শব্দ, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। খবর বিবিসির। G7 সম্মেলনে অংশ নিতে ট্রাম্প ছিলেন কানাডায়, কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের জেরে তিনি নির্ধারিত সময়ের আগেই যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং ওয়াশিংটনে ডেকে নেন জরুরি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদের বৈঠক। ট্রাম্প বলেন, ইরান কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। আমি তাদের 60 দিনের সময় দিয়েছিলাম, 61তম দিনে কি হয়েছে সবাই তা দেখেছে। তিনি আরও দাবি করেন, ইরান ও ইসরায়েলের মধ্যে শীঘ্রই চুক্তির সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই বার্তা মূলত ইরানকে চাপে ফেলে আলোচনায় টেনে আনতে কৌশল হতে পারে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে তেহরানে বেশ কিছু এলাকায় এবং ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিমান ও মিসাইল হামলা চালিয়েছে। এর ফলে সোমবার থেকে হাজার হাজার মানুষ তেহরান ছাড়তে শুরু করে। রাস্তায় দেখা যায় দীর্ঘ ট্রাফিক জ্যাম। এদিকে চীনও উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলের অবস্থানরত চীনা নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে তেল অবিভস্ত চীনা দূতাবাস। বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। জর্ডানের স্থল সীমান্ত দিয়ে দ্রুত সরে পড়াই শ্রেয়। ইরানও বসে নেই। ফের ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, জেরুজালেমে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেল আবিব থেকেও একই শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি। বিবিসি বলছে, ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে, যা ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার ইঙ্গিত দিচ্ছে। এর আগে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত নিয়ে গোটা বিশ্ব যখন উদ্বেগে, তখন আলোচনার টেবিলে বসেছেন একে একে বিশ্বের প্রভাবশালী নেতারা। যুদ্ধের আগুন নিয়ন্ত্রণে আনতে এবার সরাসরি ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, সোমবার দুই নেতা এক দীর্ঘ ফোনালাপে মধ্যপ্রাচ্যের সংকটময় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, পুতিন ও এরদোয়ান একযোগে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং দ্রুত ইরান ইসরায়েল সংঘাত থামানোর জন্য আন্তর্জাতিক পদক্ষেপের উপর গুরুত্ব দিয়েছেন।
ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পরমাণু কর্মসূচি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর শান্তিপূর্ণ রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান প্রয়োজন বলে একমত হয়েছেন দুই নেতা। একই সঙ্গে তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সংলাপ এবং সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এর আগে ওই দিনই ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ফোনে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে। পেজেশকিয়ান স্পষ্ট করে দেন, তেহরান এই যুদ্ধকে আরও বিস্তৃত করতে চায় না, তবে ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তার উপযুক্ত আনুপাতিক জবাব দেবে ইরান। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনে আমাদের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক নেতারা প্রাণ হারিয়েছেন। ইরান এই সংঘাত শুরু করেনি, তবে আমাদের জনগণের নিরাপত্তা ও সম্মান রক্ষায় প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব। এর মধ্যে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এক বিস্ময়কর মন্তব্যে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ইরান ও ইসরায়েলকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাব আসে এমন এক সময় যখন কানাডার আলবার্টা রাজ্যের কানানাস্কিস শহরে শুরু হয়েছে বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিধর দেশগুলোর সম্মেলন G7। এই সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার কথা থাকলেও ইরান ইসরায়েল উত্তেজনার কারণে তিনি হঠাৎ করে ওয়াশিংটনে ফিরে যান বড় চমক দিয়ে। সম্মেলনে ট্রাম্পের বিদায়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ম্যাক্রো বলেন, তিনি উভয় পক্ষকে যুদ্ধবিরতির একটি বাস্তবসম্মত প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের আওতায় ইরান ও ইসরায়েল আলোচনায় বসতে পারবে, যুদ্ধবিরতি কার্যকর করতে পারবে এবং বৃহত্তর কূটনৈতিক আলোচনার দুয়ার খুলতে পারবে। এখন দেখা যাক এই প্রস্তাবে দুই দেশের কি প্রতিক্রিয়া আসে। ফ্রান্সের প্রেসিডেন্ট আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র এই সংঘাত থামাতে সক্ষম হয় তাহলে তা হবে একটি বড় কূটনৈতিক সাফল্য এবং ফ্রান্স অবশ্যই এই উদ্যোগকে সমর্থন করবে। তিনি জোর দিয়ে বলেন, যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ করা দরকার, বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা, দুই দেশের জ্বালানি, প্রশাসনিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলোর উপর হামলা বন্ধ করা একান্ত প্রয়োজন। কোনো জাতি অন্য জাতির উপর বোমাবর্ষণ করে স্থায়ী নিরাপত্তা অর্জন করতে পারে না। এই ভুল ধারণা পরিবর্তন করতে হবে। জন বার্নেট, বোয়িংয়ের সাবেক কোয়ালিটি ম্যানেজার, একসময় বলেছিলেন, আমি এমন কোনো ড্রিমলাইনার দেখিনি যেটাকে আমি নিরাপদ বলতে পারি। তার এই সতর্কবাণী আবারও আলোচনায় এসেছে সম্প্রতি ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 দুর্ঘটনার পর, যেখানে বোয়িং 7878 ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে প্রাণ হারান 242 যাত্রীর মধ্যে 241 জন এবং ভূমিতে আরও প্রায় 30 জনের মৃত্যু হয়। জন বার্নেট ছিলেন বোয়িংয়ের এক অভিজ্ঞ কর্মী। 3 দশকেরও বেশি সময় তিনি এই বিমান নির্মাতা প্রতিষ্ঠানে কাজ করেছেন এবং 2010 সাল থেকে দক্ষিণ ক্যারোলিনার নর্থ চার্লসটন প্ল্যান্টে কোয়ালিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকেই তিনি দেখতে পান বোয়িংয়ের উড়োজাহাজ নির্মাণ প্রক্রিয়ার ভেতরের ভয়াবহ কিছু বাস্তবতা। তার অভিযোগ ছিল, বোয়িং কর্মীদের নিম্নমানের, কখনো স্ক্র্যাপ বিন থেকে সংগ্রহ করা ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ বিমানগুলোতে বসানোর জন্য চাপ দেওয়া হতো। সবকিছুর পেছনে ছিল একটাই কারণ, ডেডলাইনের মধ্যে প্রোডাকশন শেষ করা। নিরাপত্তা বা যাত্রীদের জীবনের ঝুঁকি তখন গুরুত্বের তালিকায় অনেক নিচে ছিল। তিনি জানান, এমনকি সেফটি টেস্টে ফেল করা যন্ত্রাংশ পর্যন্ত লাগানো হয়েছে নতুন উড়োজাহাজে। তার সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ ছিল উড়োজাহাজের অক্সিজেন ব্যবস্থাপনা নিয়ে। তার মতে, জরুরি অবস্থায় প্রতি 4টি অক্সিজেন মাস্কের মধ্যে একটি ঠিকমতো কাজ করে না, আর উচ্চতা 35,000 থেকে 40,000 ফুট হলে কয়েক সেকেন্ডের মধ্যেই যাত্রীরা জ্ঞান হারাতে পারেন। তার পরিণতি হতে পারে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি বা মৃত্যুও। এইসব অভিযোগ তিনি বারবার ঊর্ধ্বতনদের কাছে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং তার উপরও চাপ তৈরি হয়। তিনি দাবি করেন, ইঞ্জিনিয়ারদের অনেক সময় সমস্যা রিপোর্ট না করার জন্য চাপ দেওয়া হতো। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে শেষমেশ 2017 সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে বাধ্য হন বার্নেট। তবে বার্নেট থেমে থাকেননি। তিনি 2019 সালের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA এবং অফিস অফ স্পেশাল কাউন্সিলে অভিযোগ জানান, কিন্তু কোনো ফল না পেয়ে 2021 সালে তিনি নিজেই বোয়িংয়ের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু সেই মামলার শুনানি ঠিক আগের দিন 2024 সালের 11ই মার্চ দক্ষিণ ক্যারোলিনার একটি পার্কিং লটে নিজের গাড়ির ভেতরে জন বার্নেটের মরদেহ পাওয়া যায়। পুলিশ একে আত্মহত্যা বলে উল্লেখ করলেও তার পরিবার তা মানতে রাজি হয়নি।
তারা বোয়িংয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগে নতুন করে মামলা করে। এয়ার ইন্ডিয়ার সাম্প্রতিক মর্মান্তিক দুর্ঘটনার পর জন বার্নেটের অভিযোগগুলো আবার সামনে উঠে এসেছে। প্রশ্ন উঠছে, যদি তখনই তার সতর্কতাগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হতো, তাহলে কি এত প্রাণহানি এড়ানো যেত? এই ঘটনার পর বোয়িংয়ের ড্রিমলাইনার নির্মাণ পদ্ধতি, এভিয়েশন সেফটি রেগুলেশন এবং দায়বদ্ধতার প্রশ্নে নতুন করে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয় হলো, জন বার্নেটের সাহসী প্রতিবাদের ফলাফল কি এবার সত্যিই গুরুত্ব পাবে, নাকি আরও একটি সতর্কবার্তা আক্ষেপ হয়েই থেকে যাবে?